আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের একদম শেষ অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আছে তোমার হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসে আমরা অন্তরীকরণ, সমাকলন এবং গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আসলে আমরা শুরু করি হচ্ছে অন্তরীকরণ নিয়ে, ডিফারেন্সিয়েশন। আমরা অন্তরীকরণ নিয়ে আলোচনার আগে যে একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে স্বাধীন রাশি এবং অধীন রাশি। স্বাধীন রাশি বা চলক কোনগুলো, যেগুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো চলতে পারে, ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট বা অধীন রাশি কোনগুলো, যেগুলো স্বাধীন রাশির মানের উপরে নির্ভরশীল হয়। যেমন ধরো, আমরা যদি একটা ফাংশন দিই যে y ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 3। এখন x এর মান যদি নাকি 1 হয়, তাহলে y এর মান আসবে তোমার কত, 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস হচ্ছে 3। তাহলে 2 স্কয়ার হচ্ছে 4, 2 দুগুণে হচ্ছে 4 যোগ 3, তাহলে আসে তোমার কত, 11। x এর মান যদি নাকি আমার 2 হয়, তাহলে y এর মান আসে, সরি এখানে x এর মান 1 স্কয়ার যোগ 2 ইনটু 1 প্লাস 3, সরি এখানে আসতেছে তোমার হচ্ছে 3 আর 2 5 রেখে 6, এখানে আসবে 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস হচ্ছে 3, তাহলে 2 স্কয়ার এখানে হচ্ছে 4, 2 দুগুণে 4 যোগ 3, তাহলে আসবে তোমার হচ্ছে 11। এই যে x এর মান গুলো আমি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারছি। যে x এর মান যদি নাকি 3 হয়, তাহলে y এর মান আসবে তোমার কত, 3 স্কয়ার যোগ 2 ইনটু 3 প্লাস 3, 3 দুগুণে 6 আর 3 9, আর 3 3 9 হচ্ছে 18। এখানে যেটা দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে যে x এর মান যদি 1 হয়, তাহলে y এর মান 6, x এর মান 2 হলে y এর মান আসতেছে 11, x এর মান 3 হলে y এর মান আসছে 18। এটা কি, এটা আমরা দেখলাম যে y টা x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এই সূত্র দ্বারা ধরলাম যে y টা এভাবে নির্ধারিত। তার মানে এখানে x এর মানগুলো সেটা নিজের ইচ্ছা মতো বসে যাচ্ছে, কিন্তু y টা x এর একটা ফাংশন, অর্থাৎ x এর একটা সূত্র দ্বারা y এর মানটা নির্ধারিত। তাই আমরা বলি যে y টা হচ্ছে অধীন রাশি। y নিজের ইচ্ছা মতো মান বসাতে পারছে না, কিন্তু x তার নিজের ইচ্ছা মতো মান বসে যাচ্ছে। এই জন্য x কে আমরা বলি স্বাধীন চলক, আর y কে বলি হচ্ছে অধীন চলক, যেটা নাকি x এর মানের উপরে নির্ভরশীল, y টা। এই জন্য আমরা বলি যে y ইকুয়াল টু তোমার হচ্ছে ফাংশন অফ x। এখন এই যে স্বাধীন রাশি x, স্বাধীন রাশির পরিবর্তন হলে অধীন রাশি ও তোমার হচ্ছে পরিবর্তন হবে। এখানে যেমন x এর মান 1 থেকে 2 হওয়াতে তোমার y এর মান 6 থেকে তোমার 11তে চলে আসছে। তাহলে আমরা যদি বলি যে x এর মান 1 থেকে 2 দিয়ে আসছে, তাহলে x এর পরিবর্তন হচ্ছে 1, তাহলে y এর পরিবর্তন ডেল y, সেটা হচ্ছে 11 বিয়োগ 6 সমান সমান হচ্ছে 5। তাহলে আমরা যদি বলি যে স্বাধীন রাশি x এর সাপেক্ষে অধীন রাশি y এর পরিবর্তন কত, ডেল y বাই ডেল x, তাহলে আসবে তোমার কত, 5/1 সমান সমান 5। এখানে দেখো x এর মান 2 থেকে যদি 3 এ আসে, y এর মান 11 থেকে 18 তে আসে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডেল x পরেরটাতেও 1 আসতেছে, কিন্তু ডেল y আসতেছে এখানে 18 থেকে 11 বিয়োগ দিলে আসতেছে তোমার 7। তাহলে এখানে ডেল y বাই ডেল x এটা আসতেছে তোমার কত, 7/1 সমান সমান 7। এখন এই যে স্বাধীন রাশি x এর সাপেক্ষে অধীন রাশি যে y এর যে পরিবর্তনটা, চেঞ্জটা, কখনো আসতেছে 5, কখনো আসতেছে 7। এই যে মানে চেঞ্জটা মানে ইউনিফর্ম না, একবার তোমার হচ্ছে 5 আসতেছে, একবার 7 আসতেছে। কিন্তু এটাকে যদি প্রিসাইসলি করতে চাই, আরো নিখুঁত সুন্দরভাবে করতে চাই, ডেফিনেটলি তাৎক্ষণিক পরিবর্তনের হার যদি নাকি আমরা বের করতে চাই, যে স্বাধীন রাশি x এর পরিবর্তনের সাপেক্ষে অধীন রাশির পরিবর্তন যখন আমি বললাম, তখনই যদি নাকি আমি চেঞ্জটা বের করতে চাই, তখন আমরা এই স্বাধীন রাশির যে x এর যে পরিবর্তনটা, চেঞ্জটা, এটাকে আমরা শূন্যের কাছাকাছি নিয়ে আসি। তাহলে অধীন রাশি যে y এর এই চেঞ্জটাও অনেক ছোট হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে। তাহলে স্বাধীন রাশি x এর যে পরিবর্তনটা, এটা যদি মানে এত ছোট হয় যে শূন্যের কাছাকাছি, মানে টেন্ডস টু 0 বা নট ইকুয়াল টু 0 এরকম হয়, তাহলে অধীন রাশি y এর যে পরিবর্তন সেটাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে। তাহলে আমরা যদি বলি যে স্বাধীন রাশি তোমার হচ্ছে ডেল x, এটা যদি টেন্ডস টু 0 হয়, অর্থাৎ এখানে আমি লিমিট দিলাম, লিমিট টেন্ডস টু 0, তাহলে ডেল y ভাগ ডেল x, এই জিনিসটাকে আমরা বলি d dx অফ হচ্ছে y। অর্থাৎ স্বাধীন রাশি x এর সাপেক্ষে অধীন রাশি যে y এর পরিবর্তনটা হবে,
সেটা যদি নাকি আমাদের তোমার হচ্ছে স্বাধীন রাশি এক্স এর সাপেক্ষে অধীন রাশি ওয়াই এর যে পরিবর্তনটা হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ যদি হয় স্বাধীন রাশির, এবং সেই চেঞ্জটা কতখানি শূন্যের কাছাকাছি হবে, তার মানে এত ছোট এক্স এর পরিবর্তনটা, তাহলে ওয়াই এর পরিবর্তনটাও সেরকমই ছোট হবে। তাহলে এইবার স্বাধীন রাশি এক্স এর সাপেক্ষে অধীন রাশির ওয়াই এর পরিবর্তন যদি এবং ডেল এক্সটা টেন্ডস টু শূন্য হয়, তখন আমরা বলি এটাকে আমরা বলি হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, বা এক্স এর সাপেক্ষে আমরা এটাকে বলতেছি ওয়াই এর অন্তরীকরণ। এবং এই জিনিসটাই আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইংরেজিতে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডিএক্স ওয়াই, এটাকে পরে হচ্ছে ডিডিএক্স ওয়াই, আসলে আমরা ভুল করে অনেক সময় বলি ডিওয়াই বাই ডিএক্স। কি ছাত্র কি শিক্ষক সবাই একসময় ভেবে পড়ে ফেলে, কিন্তু পড়তে হবে হচ্ছে ডিডিএক্স ওয়াই। ডিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ নেওয়া, এটাকেও আমরা বলতেছি এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তো এর কিছু সূত্র আছে, তোমরা সূত্রগুলো একটু লিখে করো। তাহলে যদি নাকি কেউ জিজ্ঞেস করো যে হচ্ছে অন্তরীকরণ বলতে কি বোঝায়, তোমরা বলবা যে স্বাধীন রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে অধীন রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের যে হার, সেটাকে আমরা বলতেছি অন্তরীকরণ। অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তো এক্সটা কি স্বাধীন রাশি, ওয়াইটা কি অধীন রাশি। তাহলে স্বাধীন রাশি এক্স এর পরিবর্তনের সাথে সাথে অধীন রাশি ওয়াই এর পরিবর্তনের হার, এটা হচ্ছে অন্তরীকরণ। কিন্তু শর্ত হচ্ছে ওটাই যে স্বাধীন রাশি যেটা চেঞ্জটা হবে সেটা অবশ্যই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে, খুবই ছোট, এত ছোট হবে যে সেটা হচ্ছে শূন্যের কাছাকাছি হবে, বাট নট ইকুয়াল টু জিরো, বাট টেন্ডস টু জিরো। এই ধরনের চেঞ্জ যদি হয় যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বাধীন রাশি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাথে সাথে সাপেক্ষে অধীন রাশি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের যে হার, সেটাকে আমরা বলছি তোমার কি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরক। এটা হচ্ছে ডিডিএক্স হচ্ছে ওয়াই। এর কিছু সূত্র আছে, তোমরা এই সূত্রগুলো লিখে নাও আর কি। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন বিয়োগ 1। অর্থাৎ এক্স এর মাথার মধ্যে তোমার হচ্ছে যেটা থাকে এটাকে বলি ঘাত বা পাওয়ার, এই পাওয়ারটা বসে যাবে এক্স টু দি পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, এই একটা সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে ডিডিএক্স, মনে করো এক্স টু দি পাওয়ার এন এর আগে একটা ধ্রুবক আছে এ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা বেরিয়ে যাবে ডিডিএক্স তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, সেটা থাকবে এ এন এক্স টু দি পাওয়ার এন বিয়োগ 1। 3 নম্বর সূত্র আসে ডিডিএক্স তোমার হচ্ছে সাইন এক্স, তাহলে এটা আসবে তোমার হচ্ছে কস এক্স। আর 4 নম্বর হচ্ছে ডিডিএক্স কস এক্স, তাহলে এটা আসে তোমার হচ্ছে মাইনাস সাইন এক্স। 5 নম্বর ডিডিএক্স লন এক্স, তাহলে এটা আসে তোমার 1/x। লন এক্স হচ্ছে এই ভিত্তিক লগ, সাধারণত যেটা লগ এক্স আমরা বলি এটা হচ্ছে 10 ভিত্তিক লগ, আর এটা হচ্ছে তোমার কি ই ভিত্তিক লগ। লাইটের রিফ্লেকশনের কারণে অনেক সময় হচ্ছে ক্লাসে একটু সমস্যা হচ্ছে আর কি। ডিডিএক্স লন এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার কত 1/x, তাহলে এই পাঁচটা তোমাদের হচ্ছে মনে রাখলে চলবে। এবার আসো আমরা হচ্ছে সমাকলনে চলে যাই। সমাকলনকে আমাদের বলা হয় যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো আমরা যে সমাকলনে আসি, যে সমাকলনটা কি জিনিস। সমাকলনকে আমরা বলা যায় যে প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থা প্রত্যাবর্তন করা যায়, এটা ভালো সংজ্ঞা না, ইচ্ছে ভালো সুন্দর সংজ্ঞা হচ্ছে যেটা সুনির্দিষ্ট যোগকরণ। এটা এক ধরনের যোগ যেখানে আমরা পরিবর্তনশীল রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে আমরা যোগ করতে পারি, সেটাকে আমরা বলছি তোমার কি সমাকলন। কি ধরনের সমাকলন কি ইন্টিগ্রেশন, সমাকলনকে বা ইংরেজিতে বলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করা, একত্র করা, যোগ করা। তো যোগ তো আমরা সচরাচর এমনিতে যোগ করতে পারি, সামেশন নিতে পারি। তো হোয়াই ইজ মানে এখানে ক্যালকুলাস কেন দরকার হয়ে পড়লো। সমাকলনটা হচ্ছে যে ক্ষুদ্র মানে পরিবর্তনশীল রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তুমি হচ্ছে যোগ করে দিবা। সেক্ষেত্রে কিরকম হতে পারে, মনে করো পরিবর্তনশীল রাশি কিরকম, যে একটা রাস্তাটা গাড়ি চলছে, গাড়িটার আমি মনে করলাম বেগ হচ্ছে ভি, তাহলে আমি যদি বলি যে টি সময় সে কত দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা বলবো যে এস ইকুয়াল টু ভিটি। কিন্তু যদি গাড়িটার বেগ কিছুক্ষণ পর চেঞ্জ হয়, যে একবার গাড়িটা ফার্স্ট গিয়ারে আসে একটু ফাঁকা পেলো, সে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এমনকি ফোর্থ গিয়ার উঠাই দিল, আবার রাস্তা জ্যাম লেগে গেছে, সে কি করলো বেগটা কমিয়ে দিল, তাহলে হচ্ছে গিয়ে আবার সে থার্ড গিয়ারে চলে আসলো। এই যে বেগটা এলোমেলো হচ্ছে, তাহলে তো বেগটা ফিক্স না, তাহলে আমি সরাসরি যে এস ইকুয়াল টু ভিটি বলবো সেটা তো আমি বলতে পারছি না, কখনো কম বেশ হবে। তো এই যে মানে হচ্ছে তোমার চেঞ্জটা হচ্ছে যে আমি
মোট দূরত্বটা কিভাবে বের করব? যদি আমরা মনে করি যে একটা গাড়ি তোমার হচ্ছে এখানে আছে, সেখান থেকে এখানে যাবে, তাহলে এখন এই টোটাল রাস্তাটা আমি ধরলাম হচ্ছে তোমার কত এস, দূরত্ব এস। এখন এই দেখা গেল যে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রে আমাদের হচ্ছে বসে দেওয়ার কথা ছিল, কিন্তু এই সূত্রে আমরা বসাতে পারছি না, কারণ গাড়িটা কখনো বেগ v1, কখনো বেগ হচ্ছে তোমার v2, কখনো বেগ হচ্ছে তোমার কত v3। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে যখন তার বেগ v1, মনে করলাম সে তোমার হচ্ছে ds পরিমাণ দূরত্ব বা ∇s পরিমাণ দূরত্ব পার হয়েছে, যে v1 ∇s, তো এটাকে আমরা এই যে বিশাল যে ডিসটেন্সটা, এটাকে আমরা ভাগ করতে পারি যে এইখানে ক্ষুদ্র যে এই যে দূরত্বটা, এটাতে প্রথমে সে যে সময়টা মানে লেগেছিল, সেটা মনে করলাম যে ডেল্টি পরিমাণ সময় আমার হচ্ছে লেগেছিল। ডেল্টি সময়ে তার বেগটা v1, এটা আবার ফিক্সড। পরবর্তী যে ডেল্টি সময়, সেখানে তোমার হচ্ছে বেগ ছিল v2 এবং সময়টা হচ্ছে ডেল্টি, তাহলে পরবর্তী ডেল্টি সময় তার বেগ ছিল v2, তাহলে প্রথম ডেল্টি সময় তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে v1 ইন্টু ডেল্টি, s ইকুয়াল টু vt, এই সূত্র অনুযায়ী। তাহলে স্যার আমাদের উপায় কি? তাহলে আমাদের উপায় হচ্ছে যেগুলো যোগ করে দেওয়া, যে v1 ডেল্টি প্লাস হচ্ছে v2 ডেল্টি, এরকম করে আমরা হয়তো vn ডেল্টি এরকম যোগ করে দেব, তারপর হয়তো আমরা বলবো যে এটাকে সামেশন দেব। তাহলে আমরা যদি বলি যে এই যে ডেল্টি সময় তার বেগ v1, পরবর্তী ডেল্টি সময় তার বেগ v2, এই ডেল্টি সময় তার বেগ যে v1, এটা যদি ধ্রুব রাখতে হয়, তখন আমরা বলি যে ডেল্টিটা শূন্যের কাছাকাছি নিয়ে যাব, তাহলে হচ্ছে গিয়ে গাড়ির বেগ v1টা এক্স্যাক্টলি v1 হবে, অর্থাৎ ফিক্সড হবে। তাহলে দেখা যাবে যে ডেল্টি সময় আমি হয়তো 1 সেকেন্ড ধরলাম বা 2 সেকেন্ড ধরলাম, ওই 2 সেকেন্ডে গাড়ির বেগ এই v1টা আসলে সেটাও ফিক্সড না। তাহলে আমি যে বললাম যে ডেল্টি সময় সে v1 ইন্টু ডেল্টি এই পরিমাণ দূরত্ব পার হবে, এটাও কানেক্ট হলো না। তাহলে যদি নাকি আমি সময়টা ক্ষুদ্রাতি ক্ষুদ্র করি, তাহলে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে যে অতিক্রান্ত দূরত্বটা হবে, যেটাকে আমরা হয়তো ডেল s1 এখানে বলতে পারি, যে অতিক্রান্ত যে ক্ষুদ্র দূরত্বটা মানে হবে, সেটা অনেক ছোট হবে। যদি ডেল্টিটা শূন্যের কাছাকাছি হয়, তাহলে v1টা আমার কি হবে? ধ্রুব হবে, না হলে ধ্রুব হবে না। মানে হচ্ছে ওই ডেল্টি সময় দেখা যাচ্ছে তার বেগটা ফ্লাকচুয়েট করছে, চেঞ্জ হচ্ছে। তাহলে ডেল্টিটা শূন্যের কাছাকাছি হলে ধরলাম ওই সময় বেগটা v1টা ফিক্সড থাকলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব যে ∇s1, এটা ক্ষুদ্র হবে কিন্তু নিখুঁত হবে, এক্সাক্ট হবে। তাহলে এরকম পরের যে ডেল্টির সময় অতিক্রান্ত দূরত্ব, সেটা মনে করা হচ্ছে ∇s2, এটাকে আমরা লিখতে পারি v2 ইন্টু ডেল্টি। মোট কথা হচ্ছে এই ডেল্টিটা যদি নাকি শূন্যের কাছাকাছি হয়, তখন আমরা বলি যে এই যে ক্ষুদ্র সময় ডেল্টি, তখন এটাকে ক্যালকুলাসে আমরা ব্যবহার করি ডিটি, যে তখন আমরা বলি যে ds ইকুয়াল টু হচ্ছে vdt, অর্থাৎ ক্ষুদ্র ডিটি সময়ে অতিক্রান্ত দূরত্ব ds ইকুয়াল টু vdt। তাহলে একটা রাস্তার মধ্যে যে ক্ষুদ্র ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব হয়তো এতটুকু হবে, তারপরের সময় এতটুকু, তারপরে মানে ds হচ্ছে এতটুকু, এইভাবে হচ্ছে গোটা রাস্তাটা আমরা এরকম অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র ds এর সমষ্টি চিন্তা করতে পারি। এবং এই দূরত্বটা হচ্ছে এই ধরনের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ds, পরিবর্তনশীল ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ds, এটা হচ্ছে কি আমরা সমাকলন করে দেব, যে s ইকুয়াল টু ds। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে সমাকলন কি, সমাকলন হচ্ছে পরিবর্তনশীল রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের যোগফলকে আমরা বলছি সমাকলন। যে কেন হচ্ছে মানে এভাবে সমাকলন নিচ্ছি, যেহেতু যে জিনিসটাকে আমরা যোগ করব সেই জিনিসটা পরিবর্তনশীল রাশি, এই জন্য আমরা করি কি, এটাকে অনেক ছোট করে নেই, ছোট করে নিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে যোগ করি, সেটাকে বলি সমাকলন, বা এটাকে আরেকটা নাম হচ্ছে তোমার কি, যোগজীকরণ। তাহলে s ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ds ইকুয়াল টু তুমি লিখতে পারো হচ্ছে গিয়া v dt। এইভাবে আর কি আমরা হচ্ছে সমাকলনের ব্যাখ্যা দেই। সমাকলনের কিছু কিছু সূত্র আছে, আমরা একটু লিখে ফেলি যে সমাকলনের সূত্র কি কি আছে। সমাকলনের সূত্র আছে তোমার, যে যদি নাকি তুমি x টু দি পাওয়ার n dx এটা নাও, তাহলে আসবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে n প্লাস 1, অর্থাৎ যে পাওয়ার আছে পাওয়ারের সাথে এক যোগ ডিভাইডেড বাই ওই যে পাওয়ারটা হলো সেটা দেওয়ার ভাগ, এই একটা। দুই নম্বরটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার তোমার হচ্ছে cos x dx, তোমার আসবে হচ্ছে sin x। তিন নম্বর হচ্ছে x sin x dx ইকুয়াল টু হচ্ছে তোমার কত, cos x মাইনাস cos x। 4 নম্বর ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার কত, ln x।
এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা বলি আর কি যে অন্তরীকরণ এবং সমাকলন হচ্ছে একটা তোমার হচ্ছে বিপরীত প্রক্রিয়া। একটু দেখে আসি যে আমরা অন্তরীকরণ সমাকলন কিভাবে বিপরীত প্রক্রিয়া হয়। আমরা একটু আগে দেখেছি যে ডি ডিএক্স অফ যদি নাকি আমরা এক্স স্কয়ার কে অন্তরীকরণ করি তাহলে এটা আসে তোমার হচ্ছে 2x। অর্থাৎ কিভাবে আসে, এক্স স্কয়ার কে এই মাথার মধ্যে পাওয়ার হচ্ছে 2, x টু দি পাওয়ার 2 থেকে 1 বিয়োগ তাহলে আসবে 2, x টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে 2x। এখন এই 2x কে যদি নাকি আমরা সমাকলন করি ইন্টিগ্রেশন অফ 2x, এটাকে সমাকলন করে dx সমান সমান কত আসবে, 2 টা বাইরে চলে যাবে, ভিতরে x dx 2 সরি এটা আসবে তোমার 2 ইনটু x এর মাথায় পাওয়ার আছে কত 1, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ভাগ হচ্ছে এই 1 প্লাস 1, তাহলে 2 ইনটু x স্কয়ার ভাগ হচ্ছে 2, এই 2 2 কাটা তাহলে থাকে কত x স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা x স্কয়ার কে যদি অন্তরীকরণ করি তাহলে 2x আসে, এই 2x কে যদি নাকি আবার সমাকলন করি তাহলে আবার x স্কয়ার পাওয়া যায়। কোন x স্কয়ার? যে x স্কয়ার কে শুরুতে অন্তরীকরণ করেছিলাম সেটা আবার কামব্যাক করে। তাহলে কোন রাশিকে যদি অন্তরীকরণ করি তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় সেই রেজাল্টকে যদি নাকি সমাকলন করি তাহলে হচ্ছে প্রথমে যে রাশিকে অন্তরীকরণ করেছিলাম সেই রাশিটা আবার ফেরত আসে। এইজন্য আমরা বলি অন্তরীকরণ এবং সমাকলন হচ্ছে বিপরীত প্রক্রিয়া। একটু আগে আমরা দেখেছিলাম যে sin x কে অন্তরীকরণ করলে cos x আসে, সুতরাং cos x কে সমাকলন করলে sin x আসবে। আমরা আরো দেখেছি যে cos x কে অন্তরীকরণ করলে sin x আসে, তাহলে sin x কে অন্তরীকরণ করলে তোমার হচ্ছে cos x আসবে। আবার আমরা ln x কে অন্তরীকরণ করেছিলাম 1/x এসেছিল, তাহলে 1/x কে সমাকলন করলে আমাদের ln x আসবে। আমরা অন্তরীকরণ এবং সমাকলনের পরে আমাদের একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র এবং হচ্ছে ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র আমরা একটু বলে নিই যে আমরা যে কোনো এলাকার প্রতিটি বিন্দুতে যদি একটা স্কেলার রাশি বিদ্যমান থাকে তাহলে ওই অঞ্চলকে একটি স্কেলার ক্ষেত্র বলে। কোন অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে একটা স্কেলার রাশি বিদ্যমান, কোন অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে একটা স্কেলার রাশি যদি বিদ্যমান থাকে সেটাকে আমরা বলছি তোমার কি স্কেলার ক্ষেত্র। যেমন ঢাকা শহরের প্রত্যেকটা তোমার হচ্ছে বিন্দুতে আমরা বলি যে তাপমাত্রা আছে, তো প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা আছে, তো তাপমাত্রাটা স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি তাপমাত্রার জন্য ঢাকা শহরটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। যেহেতু প্রত্যেকটা বিন্দুতেই একটা তাপমাত্রা আছে, আমি যেখানে দাঁড়ায় আছি সেখানেও তাপমাত্রা আছে, তাহলে গোটা ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা আছে এবং তাপমাত্রাটা স্কেলার রাশি, তাহলে তাপমাত্রার জন্য ঢাকা শহর হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র বা স্কেলার ফিল্ড। এবং স্কেলার রাশিটাকে আমরা এভাবে প্রকাশ করি যে ফাই, দেখে থাকো এই ক্ষেত্রে আলোটা এদিকে আসে, তোমার আসে ফাই এক্স ওয়াই জেড, অর্থাৎ ফাই একটা স্কেলার রাশি বা ফাংশন যেটা নাকি এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করছে, অর্থাৎ চলক এক্স ওয়াই জেড এর উপরে এই ফাই একটা স্কেলার ফাংশন এটা নির্ভর করতেছে। তো এই যে স্কেলার রাশিটা সেটা হচ্ছে কি বলতেছে যে মনে করি এটা তাপমাত্রা ঢাকা শহরের প্রত্যেকটা বিন্দুতেই আছে, তাহলে তাপমাত্রার জন্য ঢাকা শহর একটা স্কেলার ক্ষেত্র। আর একটা আছে তোমার হচ্ছে ভেক্টর ক্ষেত্র। কোনো এলাকার বা কোনো অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে যদি একটা ভেক্টর রাশি থাকে তখন আমরা বলি যে ওটা হচ্ছে একটা ওই রাশির একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে কোনো অঞ্চলের বা কোনো এলাকার প্রত্যেকটা বিন্দুতে যদি নাকি একটা ভেক্টর রাশি থাকে তাহলে ওই ভেক্টর রাশির জন্য ওই এলাকাটা বা ওই রিজিয়নটা একটা ভেক্টর ক্ষেত্র। মনে করো প্রবাহমান একটা নদী, ওই নদীর প্রত্যেকটা বিন্দুতে তোমার হচ্ছে কি পানির একটা বেগ আছে, তাহলে এই বেগের জন্য ওই গোটা এলাকার যে পানিটা ওই এলাকাটাই ওই নদীটাকে আমরা বলবো হচ্ছে কি একটা ভেক্টর ক্ষেত্র। যেহেতু নদীর প্রত্যেকটা বিন্দুতে তোমার পানির একটা বেগ আছে, সুতরাং পানির বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এই পানির বেগের কারণে তোমার এই গোটা প্রবাহমান নদীটা একটা হচ্ছে তোমার কি ভেক্টর ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র এখানে আমি হয়তো ভেবে দিতে পারি যে ভেক্টর ক্ষেত্র ভি একটা ভেক্টর রাশি বা ভেক্টর ফাংশন এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ভেক্টর অপারেটর। আমরা বলি যে অপারেটর কি কোনো কিছু উপর অপারেট করে তোমার ওটাকে চেঞ্জই করে ফেলে। যেমন স্কোয়ার 4কে বর্গ করে 16 পাওয়া যায়, রুট 16 রুট ওভার 16 16 ইকুয়াল হচ্ছে 4 রুট, এর একটা অপারেটর। মনে করো হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার, তোমার আসে কত 2x, অর্থাৎ ডিডিএক্স একটা অপারেটর যেটা এক্স স্কোয়ার কে তোমার 2x এ কনভার্ট করে ফেললো। তো এগুলোকে আমরা বলতেছি অপারেটর বা হচ্ছে সংগঠক। কারণ আমরা
একটা অপারেটর আমাদের আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অপারেটর ডেল। এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে আগে আমরা নাবলা নামে পরিচিত ছিল, এখন এটাকে আমরা ডেল বলে থাকি। ডেলটা কিরকম একটু আমরা দেখে আসি। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল সমান সমান i ddx প্লাস হচ্ছে j ddy প্লাস হচ্ছে k ddz। তাহলে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যে এটা হচ্ছে একটা অপারেটর যেটা ভেক্টরের মতো কাজ করে, কিন্তু আসলে হচ্ছে তোমার কি এটা একটা ভেক্টর রাশি নয়। এটাকে আমরা বলতেছি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। মানে এর কাজ হচ্ছে তোমার অন্তরীকরণ করবে এবং আবার ভেক্টরের মতো আচরণ করবে, এর জন্য নাম হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তো তোমরা হয়তো এখানে বলবা যে এরকম আংশিক অন্তরীকরণের চিহ্ন আমরা এখানে দিলাম কেন? হ্যাঁ, এই আংশিক অন্তরীকরণটা আলোচনা করা হয়নি। আমরা যদি তোমার হচ্ছে কোনো কিছুর পরিবর্তন করি, যে এক্স এর সাপেক্ষে অর্থাৎ এক্স এর কোনো রাশিকেও পরিবর্তন করি, অন্তরীকরণ করি, সেটাকে আমরা বলি পূর্ণ অন্তরীকরণ। কিন্তু যদি নাকি এমন হয় যে আমি অন্তরীকরণ করতে গিয়ে দেখলাম যে হচ্ছে সেখানে তোমার হচ্ছে এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন উপস্থিত, তাহলে সেক্ষেত্রে আমরা অন্তরীকরণটা করব কিভাবে? সে ধরনের একটা টপিকস আছে যে আমরা যখন নাকি হচ্ছে এক্স এর একটা ফাংশনকে অন্তরীকরণ করেছি, একটু আগে তোমাদের দেখাইছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এটা একটা এক্স এর ফাংশন। তো এক্স এর ফাংশন শুধু এক্স জাতীয় রাশিই থাকবে। কিন্তু যদি এমন ফাংশন হয় যেখানে সেটা এই ফাংশনটা এক্স ওয়াই জেড তিনটার উপরে নির্ভরশীল হয়, তখন যদি নাকি তুমি তাকে শুধু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাও, সেক্ষেত্রে এই অন্তরীকরণটাকে আমরা বলবো আংশিক অন্তরীকরণ। তখন এক্স বাদ দিয়ে বাকি যে ওয়াই জেড রাশি থাকবে ওই ফাংশনের মধ্যে, ওইটাকে ধ্রুবক ধরে বাকি যে এক্স জাতীয় রাশি আছে সেটাকে অন্তরীকরণ করতে হবে। আবার ওয়াই এর সাপেক্ষে যদি নাকি ওই রাশিটাকে অন্তরীকরণ করতে যাই, তাহলে ওয়াই বাদ দিয়ে বাকি যে এক্স জেড আছে সেটাকে ধ্রুবক ধরে ওয়াই এর অংশটুকু আমরা অন্তরীকরণ করব। আবার যদি নাকি আমরা জেড এর সাপেক্ষে ওই রাশিটাকে অন্তরীকরণ করতে যাই, তাহলে জেড বাদ দিয়ে বাকি যে এক্স ওয়াই থাকবে সেটাকে আমরা ধ্রুবক ধরবো এবং জেড অংশটাকে অন্তরীকরণ করে ফেলবো। তো এটা যদি নাকি আমরা ব্যাখ্যা করি তাহলে যা আমার মনে হয় একটু সুন্দর হবে। আমরা একটু দেখে নিতে পারি যে জিনিসটা কিরকম। মনে করো আমাদের এখানে বইতে একটা উদাহরণ দেওয়া আছে যে আংশিক অন্তরীকরণ। এখানে যেমন তোমাদের বলা আছে যে এফটা যদি নাকি এক্স এর অপেক্ষক না হয়, এক্স এর মানে ফাংশন না হয়ে একই সাথে এক্স ওয়াই জেড তিনটারই হচ্ছে ফাংশন হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটার উপর নির্ভরশীল হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা হবে তোমার হচ্ছে অন্যগুলোকে ধ্রুবক ধরে একটি সাপেক্ষে অন্তরীকরণ করা হয়। যেটা আমি বললাম আর কি, যে এমন একটা ফাংশন যেটা এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন, অর্থাৎ ওইটার রাশির মধ্যে এক্স ওয়াই জেড তিনটাই উপাদানে উপস্থিত। তাহলে কোনো ফাংশন যদি নাকি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, যে শুধু এক্স এর ফাংশন না, তাহলে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, কিন্তু দেখলাম যে ওই ফাংশনটা এক্স ওয়াই জেড তিনটা চলকের উপরই নির্ভরশীল, তাহলে আমি যখন নাকি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে কিভাবে করবো? তাহলে অন্য দুটাকে ধ্রুবক ধরে ওয়াই জেড কে ধ্রুবক ধরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। যখন আবার ওয়াই এর সাপেক্ষে ওই ফাংশনটাকে অন্তরীকরণ করবো, এখন ওই ফাংশন তো ওই রাশিটা তো এক্স ওয়াই জেড তিনটার ফাংশন, তাহলে তুমি ওয়াই এর সাপেক্ষে কিভাবে করবে? তাহলে ওয়াই বাদ দিয়ে যে জেড এক্স আছে সেটাকে ধ্রুবক ধরে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলতে হবে। এইভাবে আমরা একটু দেখি যে আমরা এটা কিভাবে করব। আমরা যদি নাকি আমাদের এরকম দেওয়া থাকে, যেমন বইয়ের মধ্যে আছে তো মাঝে যেটা, যে একটা এ সমান সমান হচ্ছে 3x স্কোয়ার yz আমরা একটু সহজের মধ্যে যাই, বেশি প্যাচের মধ্যে দরকার নেই। মনে করো এই একটা ফাংশন, এই একটা তোমার হচ্ছে 3x স্কোয়ার yz এর একটা ফাংশন, এটাকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। খেয়াল করে দেখো যে এটাকে যখন নাকি আমরা অন্তরীকরণ করতে যাব, তখন আমরা এটাকে কিভাবে অন্তরীকরণ করব। এখানে এই আমার একটা ফাংশন যেখানে x আছে, y আছে, z আছে। তাহলে এখন আমি যদি বলি যে a কে, তাহলে এইটা কি x y z তিনটার ফাংশন, আমরা এটাকে এভাবে অনেক সময় লিখি যে এইটাকে ভিতরে x y z ব্র্যাকেট বন্দি করে রাখি। যে ব্র্যাকেট বন্দি, ব্র্যাকেটের ভিতরে কি আছে? ব্র্যাকেটের ভিতরে আছে x y z। তার মানে এই যে তোমার রাশিটা বা ফাংশনটা, সেটা তোমার কি হচ্ছে x y z তিনটার চলকের উপরে নির্ভরশীল। তাহলে এই x y z তিনটারই একটা ফাংশন। তাহলে a ইকুয়াল টু ফাংশন অফ x y z তিনটার ফাংশন।
একে আমরা যদি নাকি এক্স এর সাপেক্ষে, এখন যদি নাকি শুধু এক্স হইতো তাহলে ফুল ডেরিভেটিভ পূর্ণ অন্তরীকরণ ব্যবহার করতাম, কিন্তু যেহেতু একই সাথে এক্স ওয়াই জেড এর ফাংশন, শুধু এক্স এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করতে যাব এটার নাম হচ্ছে আংশিক অন্তরীকরণ, তখন আমরা এই চিহ্ন ব্যবহার করব না যে ডি ডিএক্স এ, ঠিক আছে, এটা ব্যবহার করব না। তখন আমরা ব্যবহার করব হচ্ছে, যদি শুধু এক্স এর সাপেক্ষে করি, ছোট ডি নেব, ডি ডিএক্স হচ্ছে তোমার কত এ। ওকে, তাহলে এক্স এর সাপেক্ষে যখন এটাকে অন্তরীকরণ করব তাহলে লিখবো ডি ডিএক্স, এটা হচ্ছে 3x স্কয়ার ওয়াই জেড। তাহলে এটা কি আসবে, এখানে এক্স বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সব ধ্রুবক। তাহলে 3 তো ধ্রুবকই, এক্স বাদ দিয়ে যে ওয়াই জেড চলক আছে এরও ধ্রুবক। তাহলে 3y জেড এটা বাইরে চলে আসবে, ডি ডিএক্স এটা থাকতেছে তোমার কত এক্স স্কয়ার। তাহলে 3y জেড এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে আসে 2x, তাহলে এটাকে লিখবো 6xy জেড। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আমরা করে দিলাম, এক্স এর সাপেক্ষে আমরা হচ্ছে অন্তরীকরণ করে দিলাম। এখন যদি নাকি আমাকে বলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে আমরা কিভাবে করে দেখে আসি। যদি নাকি আমাকে বলে যে এটাকে আমি কিসের সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে ওয়াই বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো ধ্রুবক। তাহলে আমরা ওয়াই বাদ দিয়ে এখানে তোমার কি আছে, 3x স্কয়ার আছে, জেড আছে, তাহলে 3x স্কয়ার জেড ডি ডি ওয়াই অফ হচ্ছে তোমার কত ওয়াই। তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে 1 আসে, এটা আমরা জানি, ইনটু 1। তাহলে এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করলাম তাহলে এভাবে করলাম। যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই তাহলে কিভাবে করব, যদি জেড এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতে যাই, এখানে আমি হচ্ছে জেড লিখে দিব, এখানে হচ্ছে আমি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই, তাহলে হবে জেড বাদ দিয়ে বাকিগুলো কি আছে, জেড বাদ দিয়ে 3x স্কয়ার ওয়াই আছে, এটা হচ্ছে ধ্রুবক, এটাকে বাই করে নিয়ে আসবো 3x স্কয়ার ওয়াই, আর ডি ডি জেড অফ হচ্ছে তোমার কত জেড। তাহলে 3x স্কয়ার ওয়াই, জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে থাকে ওয়াই। তাহলে এভাবেই যে যদি নাকি কোনো রাশি এরকম তোমার হচ্ছে রাশি এর মানটা এক্স ওয়াই জেড তিনটার উপরই নির্ভরশীল হয়, অর্থাৎ এই রাশিটা এক্স ওয়াই জেড তিনটার ফাংশন, তখন তাকে যদি নাকি আমরা এই তিনটা চলক এক্স ওয়াই জেড এটা যে কোনো একটা চলক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই, তাহলে বাকি দুটো চলক ওয়াই জেড কে ধ্রুবক ধরে নিয়ে তারপর অন্তরীকরণ করতে হবে, এটাকে আমরা আংশিক অন্তরীকরণ বলে থাকি। এবার আসছে আমাদের মূল টপিক, যেটা নাকি আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, যে আমাদের কি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, যেটাকে আগে নাবলা বলা হতো আর কি, সেই ডেলটাকে আমরা একটু আগে বললাম যে কিভাবে আমরা ব্যবহার করি, যে ডেলটা সমান সমান হচ্ছে আই ডিডিএক্স প্লাস হচ্ছে জে ডিডিওয়াই প্লাস হচ্ছে তোমার কত কে ডিডিজেড, এটাকে আমরা বলতেছি তোমার কি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। খেয়াল করে দেখো যে ডেল এটা তোমার হচ্ছে একটা অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর। তো ডিফারেনশিয়াল অপারেটর কাজ কি, অন্তরীকরণ করে। পুরো অন্তরীকরণের চিহ্ন আছে ডিডিএক্স ডিডিওয়াই ডিডিজেড, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য সে ইজ অলমোস্ট রেডি, মানে সে হচ্ছে রেডি হয়ে আছে। সামনে যে ধরনের ফাংশনই পাক না কেন, যেটা নাকি এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল রাশি থাকবে, তাকে সে অন্তরীকরণ করে ছাড়বে। কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবে। কিন্তু দেখো আই যে কে আছে, তার মানে দেখা যাচ্ছে যে অ্যাজ ইফ মানে ইটস এ ভেক্টর, সেটা একটা ভেক্টর মতো, আসলে সে ভেক্টর না, তারপরেও সে ভেক্টরের মতো আচরণ করে। তা আমরা তিনটা টপিকস হচ্ছে আমাদের সামনে রয়ে গেছে, সেই তিনটা টপিকস হচ্ছে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কারণ আমরা বলি যদি কোনো এলাকার প্রত্যেকটা বিন্দুতে একটা স্কেলার ফাংশন থাকে যেটা এক্স ওয়াই জেড তিনটা চলকের উপরে নির্ভরশীল, এই ধরনের যদি নাকি একটা থাকে যে কোনো এলাকার প্রত্যেকটা বিন্দুতে এই ধরনের একটা স্কেলার ফাংশন থাকবে যেটাকে আমরা অন্তরীকরণ করতে পারি, মানে এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্য। তোমাদের বইতে সাধারণত বইতে ফাই এক্স ওয়াই জেড একটা ফাংশন আছে, যে একটা স্কেলার ফাংশন বা স্কেলার রাশি তিনটা চলক এক্স ওয়াই জেড তিনটার উপরে ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই ফাই যে একটা স্কেলার রাশি, সেই স্কেলার রাশি যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে ওই স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হারকে আমরা বলছি তোমার হচ্ছে কি গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট আমরা কিভাবে লিখবো, ডেল ফাই দ্বারা নির্দেশ করব। তাহলে গ্রেডিয়েন্ট আমরা লিখবো হচ্ছে ডেল ফাই, তাহলে ফাই এক্স ওয়াই জেড, অর্থাৎ ফাইটা এক্স ওয়াই জেড তিনটারই হচ্ছে ফাংশন। তাহলে এটাকে আমরা লিখবো আই ডিডিএক্স প্লাস হচ্ছে তোমার জে ডিডিওয়াই প্লাস হচ্ছে কে ডি
ডিজিট, তারপরে এখানে আমরা হচ্ছে 5 বসায় দেব, তাহলে হয়ে যাবে কি I ddx পাই j d5 বাই dy প্লাস হচ্ছে k d5 বাই হচ্ছে dz। তাহলে খেয়াল করো যে ফাই একটা স্কেলার রাশি কে আমরা হচ্ছে যদি নাকি ডেল অপারেটর অপারেট করাই দিই তাহলে হয়ে যাবে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, অর্থাৎ ফাই এর হচ্ছে গিয়া সেটা গ্রেডিয়েন্ট বুঝাবে। তাহলে এটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট অফ ফাই, GRADIENT, গ্রেডিয়েন্ট অফ ফাই, অর্থাৎ ফাই এর সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করবে হচ্ছে তোমার কি এই ডেল ফাই দ্বারা। মানে লক্ষ্য করো ফাই একটা স্কেলার রাশি, কিন্তু গ্রেডিয়েন্ট অফ ফাই এই স্কেলার রাশিকে কি করলো, রেজাল্টটা ডেল ফাই গ্রেডিয়েন্টটা কি করলো, এটাকে ভেক্টর রাশিতে কনভার্ট করে ফেললো, কারণ প্রত্যেকটা জায়গার মধ্যে তোমার হচ্ছে i j k আছে। তাহলে আমরা এই গ্রেডিয়েন্টের দুইটা ভৌত তাৎপর্য আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই একটা স্কেলার রাশির তোমার হচ্ছে সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করবে, আর একটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে ফেলে। এবার আসে হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স আমরা বলি যে কোনো এলাকার প্রত্যেকটা বিন্দুতে যদি ভি একটা ভেক্টর ফাংশন থাকে, যেটা নাকি ভেক্টর ফাংশন, যে ভেক্টর রাশিটা তোমার তিনটা চলক এক্স ওয়াই জেড তিনটারই হচ্ছে গিয়ে ফাংশন একই সাথে, তাহলে কোনো রিজন বা কোনো এলাকার প্রত্যেকটা বিন্দুতে যদি ভি মনে করো ভি একটা অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন হয়, তবে ওই ভেক্টর যে ফাংশনের ডাইভারজেন্স এইভাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা একটু দেখে আসি কিভাবে সংজ্ঞায়িত করা হয়। সংজ্ঞায়িত করা ডাইভারজেন্স, আমাদের এখন টপিক হচ্ছে ডাইভারজেন্স। কিভাবে সংজ্ঞায়িত করবে? ডাইভারজেন্স সংজ্ঞায়িত করবে ডেল ডট হচ্ছে ভি। তাহলে ডেল ডট ভি দ্বারা হচ্ছে আমরা ডাইভারজেন্স কে হচ্ছে সংজ্ঞায়িত করে ফেলবো। তো ডেল ডট ভি দ্বারা আমরা হচ্ছে ডাইভারজেন্স কে একটু সংজ্ঞায়িত করি। আমাদের ডেল ডট ভি এটাকে আমরা লিখবো, ডেল কে লেখা যায় i ddx প্লাস হচ্ছে j ddy প্লাস হচ্ছে তোমার কত k ddz, আর ভি এটাকে আমরা লিখতে পারি i vx প্লাস হচ্ছে j vy প্লাস হচ্ছে k vz। তাহলে এটাকে আমরা লিখতে পারি, ওই যে বলছি যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটা হচ্ছে তোমার কি ভেক্টরের মতো আচরণ করে। এই ক্ষেত্রে ভেক্টরের মতো আচরণ করবে আমরা a ডট b ইকুয়াল টু কি জানি, x bx যোগ ay by যোগ az bz। তাহলে এখানে আমরা লিখতে পারি ddx তোমার হচ্ছে bx, মানে i j গুলো বাদ যাবে, ddy হচ্ছে তোমার vy প্লাস হচ্ছে ddz, এটা আসতেছে তোমার vz। খেয়াল করে দেখো যে vj তোমার হচ্ছে ভেক্টর, তোমার হচ্ছে অপারেটর ভেক্টরটা রয়েছে আর কি, ভেক্টর ফাংশনটা, তার সাথে ডেল্টা যদি ডট গুণন নেই তাহলে আমাদের হচ্ছে ভি ভেক্টর ফাংশনটা ডাইভারজেন্সটা বেরিয়ে যাবে। এবং এই ডাইভারজেন্সটার কাজটা কি দেখো, ভি ছিল তোমার একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিটা তোমার কি হয়ে যাবে, যদি ডাইভারজেন্স নেই তাহলে সেটা স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যাবে। এটাও একটা তোমার হচ্ছে ডাইভারজেন্সের তোমার হচ্ছে ভৌত তাৎপর্য। আমরা ডাইভারজেন্সের বলি যে ডাইভারজেন্স করার কারণে একটা ভেক্টর রাশি তোমার হচ্ছে স্কেলার রাশিতে সেটা কনভার্ট হয়ে যায়, এই একটা জিনিস। আর স্কেলার কনভার্ট হয়ে যায়, আর আমরা এটাকে বলি যে ডাইভারজেন্স কোন নির্দিষ্ট বিন্দুতে ভেক্টর ক্ষেত্রের উচ্চ বা লক্ষ্যস্থলের মান নির্দেশ করে, যে কোন নির্দিষ্ট বিন্দুতে ভেক্টর ক্ষেত্রটা টার্গেটটা কি এবং হচ্ছে তার হচ্ছে সোর্সটা কি, যে কোথা থেকে আসলো, সেটা আমরা হচ্ছে বলে থাকি যে হচ্ছে প্রকাশ করা হচ্ছে ডাইভারজেন্স। যেমন এখানে তোমাদের হচ্ছে কোন ভেক্টর ক্ষেত্রে যেমন ডাইভারজেন্স তিন রকম, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, আর হচ্ছে শূন্য ডাইভারজেন্সও হতে পারে। কোন ক্ষেত্রে ভেক্টর ডাইভারজেন্স যদি ধনাত্মক হয় আমরা বলি যে ক্ষেত্রটি কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এটা একটা হচ্ছে সোর্স। যেমন কোন এলাকার বায়ুকে উত্তপ্ত করলে বায়ু সেই স্থান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, তো এটাকে আমরা বলতেছি যে হচ্ছে এটা একটা তোমার হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। আবার ডাইভারজেন্স যদি ঋণাত্মক হয় তাহলে কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে ক্ষেত্রটা পুঞ্জীভূত হচ্ছে, অর্থাৎ ওটা হচ্ছে একটা লক্ষ্যস্থল, ওখান থেকে তোমার হচ্ছে সব জায়গা থেকে চতুর্দিক থেকে মনে করো যদি নাকি একটা জায়গায় শীতল হয়ে যায় তাহলে আমরা দেখি যে চতুর্দিক থেকে তোমার হচ্ছে বায়ু এসে এখানে জমা হচ্ছে আর কি, তাহলে ওইটা হচ্ছে তোমার হচ্ছে লক্ষ্যস্থল বা সিঙ্ক, বা আমরা বলি হচ্ছে এটা কি তোমার হচ্ছে টার্গেট।
যেমন কোন স্থানে শীতল হলে বায়ু যদি শীতল হয়ে যায়, তাহলে কোন স্থান বায়ুকে শীতল করার ওই জায়গায় আশেপাশে বায়ু এসে তোমার জমা হয়। তাহলে উত্তপ্ত হলে সেমন দেখা যায় যে সেখান থেকে সে ছড়িয়ে পড়ে। তো যে জায়গা থেকে বায়ুটা চারিদিকে ছড়িয়ে পড়ে এটাকে আমরা বলি হচ্ছে সোর্স, এখান থেকে চারদিকে ছড়িয়ে পড়লো, তাহলে এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। আর কোন জায়গার ঋণাত্মক ডাইভারজেন্স, যে ওটার ডেন্সিটি বেশি, চতুর্দিক থেকে একটা জায়গার বায়ু যদি শীতল করে চতুর্দিক থেকে এসে বায়ুটা ওই জায়গা তোমার হচ্ছে জমা হচ্ছে, তাহলে ওটা হচ্ছে সিঙ্ক, যেটা হচ্ছে টার্গেট, ওখানে এসে জমা হবে। আর যদি এমন হয় যে যতটুকু একটা স্থান দিয়ে হচ্ছে কোনো ফ্লুইড প্রবেশ করলো ততখানি সে বেরিয়ে গেল, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে শূন্য ডাইভারজেন্স। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে তোমাদের মাঝে মধ্যে এটা এমসিকিউতে আসে। কিরকম এমসিকিউতে আসে? এরকম যে এই জায়গাটা, যে একটা জায়গা থেকে এদিকে তোমার হচ্ছে বইয়ের মধ্যে তোমাদের বাতাসের উদাহরণ আছে, তুমি ফ্লুইডের কথা বলতে পারো, যে এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে যে একটা জায়গার মধ্যে যদি নাকি তোমার বায়ুকে উত্তপ্ত করে সেখান থেকে দেখা যায় বায়ু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তাহলে এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। বা কোনো জায়গার মধ্যে ফ্লুইড আছে সেখান থেকে ফ্লুইডটা ফুলে পেপে চতুর্দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সোর্স, এখান থেকে চতুর্দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স, হচ্ছে এখানে ধনাত্মক, পজিটিভ ডাইভারজেন্স। আর যদি এরকম হয় যে একটা জায়গার বায়ু শীতল করা হচ্ছে, শীতল করার বায়ু হালকা যে চতুর্দিক থেকে বায়ু এসে ওই জায়গায় ঘনীভূত হচ্ছে, এক জায়গায় জমা হচ্ছে, ঘনত্ব ডেন্সিটিটা বেশি, এই জায়গায় কিন্তু ডেন্সিটি প্রথমটা হালকা, কিন্তু যখন যেখানে এসে জমা হচ্ছে এক জায়গায় সিঙ্ক, মানে এটা হচ্ছে টার্গেট, ওখানে এসে জমা হচ্ছে, বায়ুটা হালকা হয়ে যাওয়ার কারণে চতুর্দিকের বায়ুটা এসে ওখানে জমা হচ্ছে। তাহলে কোন স্থানে বায়ু শীতল করলে আশেপাশে বায়ু যেহেতু ওই জায়গায় এসে তোমার জমা হচ্ছে, ওইটা হচ্ছে টার্গেট, বা এটাকে আমরা বলি সিঙ্ক, সেই ডাইভারজেন্সকে আমরা বলি ঋণাত্মক, নেগেটিভ ডাইভারজেন্স। অর্থাৎ চতুর্দিক থেকে সেখানে ঢুকছে ভিতরে, তোমার হচ্ছে চতুর্দিক থেকে এসে ঢুকছে। এটা তোমার হচ্ছে শুধু যে বায়ু তাই না, লিকুইডের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ প্রবাহী, মানে কোনো প্রবাহী বললে একসাথে ভালো হয়, তরল বা গ্যাসীয় যেটাই হোক আর কি, যে কোনো স্থানে যে প্রবাহী যদি নাকি এক জায়গায় পুঞ্জীভূত হয়, জড়ো হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স কোন প্রবাহীর তোমার হচ্ছে সোর্স বা টার্গেট সে নির্ধারণ করে। এখানে যেরকম হচ্ছে একটা জায়গা থেকে ছড়িয়ে পড়ছে এটা হচ্ছে সোর্স, আর এখানে হচ্ছে সিঙ্ক হচ্ছে, মানে এখানে হচ্ছে সে জমা হচ্ছে, পুঞ্জীভূত হচ্ছে টার্গেটটা, এটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স। তাহলে ছড়িয়ে পড়ছে ধনাত্মক ডাইভারজেন্স, একটা জায়গা জড়ো হচ্ছে, সেটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স। আর একটা স্থান দিয়ে যতখানি ফ্লুইড প্রবেশ করলো ততখানি যদি বেরিয়ে গেল সেটাকে আমরা বলতেছি শূন্য ডাইভারজেন্স। আর যদি এমন হয় যে এই জায়গাটার মধ্যে যে এখান দিয়ে হচ্ছে যতখানি তোমার হচ্ছে ইন করলো, এখান দিয়ে ততখানি হচ্ছে বেরিয়ে গেল, তখন আমরা বলি হচ্ছে কি তোমার ডাইভারজেন্স হচ্ছে শূন্য। তাহলে ডাইভারজেন্স শূন্য হওয়ার জন্য আমরা হচ্ছে বলেছি হচ্ছে যতখানি ঢুকলো ততখানি বেরিয়ে গেল। আর কোন জায়গা যদি নাকি ডাইভারজেন্স শূন্য, তখন আমরা ওই ভেক্টর ক্ষেত্রটাকে বলি সলিনয়েডাল। দ্যাট মিনস হচ্ছে মানে ভেক্টর রাশি তোমার হচ্ছে যদি নাকি আমরা ডাইভারজেন্স নিই, সেটা যদি নাকি শূন্য হয়, তখন আমরা বলি ভেক্টর ক্ষেত্র ভিটা কি হবে, সলিনয়েডাল। এটা দিয়ে আমাদের অঙ্ক আছে, ভেক্টর ক্ষেত্র হচ্ছে সলিনয়েডাল। এবার আসো তোমার কার্ল। কার্ল কি? কোন ভেক্টর ক্ষেত্র কোন এলাকার প্রত্যেকটা বিন্দুতে ভি যদি একটা অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন হয়, তবে ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল তোমার হচ্ছে কি প্রকাশ করে, ওই ভেক্টরের ঘূর্ণন প্রকাশ করে। ওই ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর রাশিটার হচ্ছে ঘূর্ণন প্রকাশ করে কি, কার্ল। তো কার্ল একটা ভেক্টর রাশি কার্ল, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব, তোমার হচ্ছে ডেল ক্রস ভি দ্বারা। আগে ডাইভারজেন্স প্রকাশ করেছি ডেল ডট ভি, অর্থাৎ ডেলের সাথে ভি এর ডট গুণন, ফলে ডেল ডট ভি অর্থাৎ ডাইভারজেন্স হয়ে গেছে একটা স্কেলার রাশি। কিন্তু কার্ল একটা ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করবে, এটা কোনো চেঞ্জ হবে না। ডাইভারজেন্স যেরকম ভেক্টরকে স্কেলারে কনভার্ট করে, গ্রেডিয়েন্ট যেরকম স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে, ডাইভারজেন্স একটা ভেক্টরকে স্কেলারে কনভার্ট করে ফেলে, কিন্তু কার্ল একটা ভেক্টরকে ভেক্টরে কনভার্ট করে ফেলবে, তাহলে অপরিবর্তিত থাকবে আর কি। তাহলে কার্ল একটা ভেক্টর রাশি তোমার কি করে, ক্রস গুণের মাধ্যমে নেবে, এটা ঘূর্ণন প্রকাশ করে। তাহলে এটাকে স্যার আমরা কিভাবে দেখি, যদি নাকি আমরা একটা কার্ল নিই যে ঘূর্ণন, তাহলে আমরা বলবো যে ডেল ক্রস ভি, এটাকে আমরা লিখবো সমান সমান হচ্ছে আই ডি ডি এক্স প্লাস হচ্ছে জে ডি ডি ওয়াই প্লাস হচ্ছে তোমার কত কে ডি ডি জেড ক্রস ভি সমান সমান হচ্ছে আই ভি এক্স প্লাস হচ্ছে জি ভি ওয়াই প্লাস হচ্ছে তোমার কত কে ভি জেড। তাহলে এটাকে আমরা নির্ণয়কের আদরে লিখতে পারি তোমার হচ্ছে আই জে
কে লেখা যায় ddx, লেখা যায় হচ্ছে ddy প্লাস হচ্ছে ddz, এখানে লেখা যায় হচ্ছে vx, এখানে লেখা যায় vy, লেখা যায় vz। এটাকে যদি নাকি আমরা আর একটু ভেঙে লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো i, এটাকে লেখা যাবে d vz বাই dy বিয়োগ হচ্ছে d vy বাই হচ্ছে vz। অর্থাৎ এই কলাম এবং এই রো বাদ, তার হচ্ছে গিয়া y এর সাপেক্ষে z ddy অফ vz বিয়োগ হচ্ছে ddz অফ হচ্ছে vy মাইনাস j, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এই কলাম এবং হচ্ছে গিয়ে এই রো বাদ, তাহলে ddx vz বিয়োগ ddz vx প্লাস কে তোমার হচ্ছে এই কলাম এবং এই রো বাদ, তাহলে লেখা যায় ddx vy বিয়োগ ddy হচ্ছে vx। তাহলে এই যখন নাকি আমরা i নেব, এই কলাম এবং এই রো বাদ ddy হচ্ছে vz বিয়োগ ddz হচ্ছে vy মাইনাস j মিস্টার টি x এর সাপেক্ষে vz ddx vz বিয়োগ ddz হচ্ছে vx। আবার যখন এইটা নেব কে, তখন হচ্ছে এই কলাম এবং এই রো বাদ, তাহলে আমরা নেব হচ্ছে ddx vy বিয়োগ ddy হচ্ছে vx। তাহলে এভাবে আমরা একটা ভেক্টর রাশির হচ্ছে কার্ল নিতে পারি আর কি। তো আমরা বলছিলাম যে কার্ল কি প্রকাশ করে, একটা ভেক্টর রাশির হচ্ছে ঘূর্ণন প্রকাশ করে। কার্ল একটা ভেক্টর রাশির হচ্ছে ঘূর্ণন প্রকাশ করে। তাহলে যদি ঘূর্ণন প্রকাশ করে আর একটা ভেক্টর রাশির যদি ঘূর্ণন প্রকাশ করে আর এই ঘূর্ণনটা যদি শূন্য হয়, তখন আমরা বলবো ভি ভেক্টরটা তোমার কি হচ্ছে অঘূর্ণনশীল। কি বলবো আমরা? অঘূর্ণনশীল, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইরোটেশনাল, অর্থাৎ সেটা ঘুরছে না, ইরোটেশনাল। বা ভেক্টর ক্ষেত্রে ভিটা তোমার কি হচ্ছে সংরক্ষণশীল। তাহলে আমরা যেটা বললাম যে হচ্ছে একটা ভেক্টর রাশির কার্ল আমরা প্রকাশ করি ডেল ক্রস ভি দ্বারা, কিন্তু যদি নাকি কোনো কারণে একটা ভেক্টর রাশির কার্ল 0 হয়, তখন আমরা বলি যে ভেক্টর ক্ষেত্রটা তোমার ভিটা হচ্ছে অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। যখন ভেক্টর রাশিটা অঘূর্ণনশীল, তার মানে হচ্ছে তার মধ্যে কোনো পরিবর্তন নাই, দ্যাট মিনস এই ভেক্টর ক্ষেত্রটা তোমার কি হচ্ছে সংরক্ষণশীল। তো এই হচ্ছে আমাদের আজকের টপিকস। তোমরা এর উপরে বেসিস করে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল আংশিক অন্তরীকরণের অঙ্ক শেষ করে ফেলবে। আমরা আমাদের আজকের লেকচারের মাধ্যমে তোমার হচ্ছে ভেক্টর অংশটা শেষ করলাম। এই ভেক্টরটা এতটা জরুরি যে পরবর্তীতে তোমার এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল অন্তরীকরণ সমাকলন, বিশেষ করে ক্যালকুলাসটা এত বেশি হয়, যেহেতু তোমরা গণিত অংশ এই ক্যালকুলাসটা পাবা, ওখানে যদি চর্চা করো তাহলে আরো বেশি ভালো হবে। পরবর্তী অধ্যায়গুলোর মধ্যে ভেক্টর এবং ভেক্টর ক্যালকুলাস আসলে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে অস্বীকার কোনো রাস্তা নাই। তো তোমরা চর্চা করে যাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।